হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। আশা করছি সবাই সুস্থ ও ভালো আছো। তো আগের দিন আমরা ক্লাস 12-এর সম্বন্ধ চ্যাপ্টারের থিওরি পার্টটুকু কমপ্লিট করে নিয়েছিলাম। তো আজকে আমরা তার কিছু অঙ্ক শুরু করব। তাহলে আমি ধরেই নিচ্ছি যে তোমরা সবাই অলরেডি থিওরি পার্টটা ভালো করে পড়েছো, কারণ ওটা যদি না পড়েছো তাহলে আজকের অঙ্ক তুমি কিছুই বুঝতে পারবে না। আমি অঙ্ক করার জন্য যে বইটা রেফারেন্স নেব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 12-এর, দেখো, সুরেন্দ্রনাথ দের বই। তো সুরেন্দ্রনাথ দের বই যদি তোমাদের কাছে থাকে তোমরা বইটাকে খুলে পাশে রাখতে পারো। আমি কারণ ওখান থেকে পরপর কোশ্চেনগুলো নেব এবং ওগুলোকে সমাধান করব। তো ফার্স্ট যেটা আমরা সমাধান করব সেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেনগুলো। তাহলে দেখো সবাই, কোশ্চেন নাম্বার 1 কী বলেছে পড়বে। এ সমান 1 2 3 4 এবং এ সেটের উপর একক সম্বন্ধ আই এ হলে নিচের চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক। তাহলে আমি লিখছি এখানে কোশ্চেনটা। এ একটা সেট বলে দিয়েছে 1 2 3 4। এই সেটের উপর একক সম্বন্ধ হচ্ছে আই এ। আর আমরা তো অলরেডি একক সম্বন্ধ পড়েছি। কাকে বলে? এই যতগুলো পদ দেখতে পাচ্ছ তাদের প্রত্যেকের জোড় জোড় যদি লিখে দিই তাহলেই হয়ে যাবে সেটা একক সম্বন্ধ। তার মানে কি হবে? 1 1 2 2 3 3 4 4। দেখো, আর কিছু হবে না। আর অন্য কিছু ঢোকালে সেটা আর একক সম্বন্ধ হয়ে যাবে না। একক সম্বন্ধ হওয়ার জন্য শুধুমাত্র এরাই থাকবে। তাহলে কি দেখতে পাচ্ছি? 1 1 2 2 3 3 4 4 পদগুলো আই এতে থাকতে হবে। তাহলে এবার অপশানে চেক করো তোমরা সবাই। অপশান এতে 1 2 বলছে আই এতে আছে না, ভুল। অপশান বিতে বলছে 2 2 বিলংস টু আই এ, একদম কারেক্ট। 2 2 বিলংস টু আই এ হচ্ছে তো। দেখো 2 2 কি আই এতে নেই? আছে। তাহলে আমাদের অপশান বি কারেক্ট হয়ে গেল। তুমি যদি অপশান সি আর ডি দেখো, ওই দুটোও ভুল, কারণ 2 1 আর 3 4 যেটা অপশান ডিতে বলেছে ওই দুটো আই এ মানে একক সম্বন্ধের যে সেট সেখানে নেই। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটার অ্যান্সার কি হয়ে গেল? অপশান বি। এগিয়ে যাচ্ছি 2 নম্বর কোশ্চেন। শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে এর উপর সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি আর সম্বন্ধটি এর উপর, তাহলে অলরেডি পড়েছি আগের দিন, একটা সম্বন্ধ আর কে এর উপর সমতুল্যতা কখন বলা হবে? যখন সম্বন্ধটি সসম হয়, প্রতিসম হয় আর সংক্রমণ হয়, অর্থাৎ তিনটেই হতে হবে। তাহলে কোন অপশানটা ম্যাচ করছে দেখে নাও। অপশান ডি, সসম, প্রতিসম এবং সংক্রমণ। তাহলে অপশান 2 দাগের অঙ্কটা মুখোমুখি হয়ে গেল। অপশান ডি কারেক্ট। তাহলে 2 দাগেরটা কত হলো কারেক্ট? অপশান ডি। আচ্ছা, 3 দাগে এসো। নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য? এ বি সি ডি করে তোমাকে 4টে বিবৃতি দিয়েছে। তাহলে চল অঙ্কটা করা যাক। যেটা সত্য হবে সেটাকে আমরা টিক দেব। কি বলেছে এর যে বিবৃতিটা? বলেছে এ সমান 1 2 3। 1 2 3 পদ দ্বারা এ একটা সেট গঠিত হয়েছে, 1 2 আর 3, এবং আর সমান একটা সম্বন্ধ লিখে দিয়েছে এ সেটের উপর, দিয়ে বলেছে আর এ সেটের উপর সসম হবে। তাহলে আর কি লিখেছে ওরা দেখি একটু। 1 1 2 2 2 3 1 2, 1 1 2 2 2 3 1 2, এত কিছু লেখেনি, দিয়ে বলেছে আর সম্বন্ধ এর উপর সসম হবে। এবার দেখো আমরা সসম কি পড়েছিলাম। সসম তো আমরা জানি যে পদগুলো যেগুলো তোমার আছে মেন সেটে সে সমস্ত পদের জোড় জোড়গুলো থাকতে হবে। 1 1 আছে, 2 2 আছে, 3 3 কই? 3 3 তো থাকা দরকার, তবেই না আর কে বলবো এর উপর সসম। তার মানে প্রথম বিবৃতিটা ভুল, এটা ভুল বিবৃতি। আচ্ছা, বিতে কি বলেছে? অপশন বিতে চলো চেক করো। এ সমান এ বি সি ডি এবং এর উপর আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞান্ত। তো আবার লেখা যাক। অপশন বিতে ওরা বলেছে এ সমান এ বি সি ডি পদ দ্বারা গঠিত সেট, এবং এই এ সেটের উপর যে একটা সম্বন্ধ তোমাকে লিখে দিচ্ছে আর, সেটা আমি লিখছি এখান থেকে।
কি বলেছে? এসি বিডি বিসি, এসি বিডি বিসি, আর কি আছে? সিএ ডিবি, সিএ ডিবি। তাহলে এ এর ওপর আর একটি প্রতিসম সম্বন্ধ হবে। দেখা যাক এটা প্রতিসম কিনা। প্রতিসমর কি পড়েছিলাম আমরা? যে প্রত্যেকটা ক্রমিক জোড় যেটা আরে থাকবে তার ঠিক উল্টোটাও যেন আরে থাকে। মানে কি, এ কমা বি যদি থাকে আরে, তাহলে যেন বি কমা এটাও যেন আরে থাকে। দেখা যাক। এ কমা সি, এর জন্য কি সি কমা এ আছে এখানে? হ্যাঁ আছে, দেখো এটার জন্য এটা আছে তো। তারপর বি কমা ডি, বি কমা ডি এর জন্য কি ডি কমা বি আছে? হ্যাঁ আছে, এই যে লাস্টে। এবার দেখো বি কমা সি, বি কমা সি এর জন্য কি সি কমা বি আছে? নেই, কোথায়? নেই তো। তাহলে বি কমা সি এর জন্য সি কমা বি নেই। একটা পদের জন্য যদি প্রতিসমর শর্ত ফেল হয়ে যায়, তাহলে পুরো সম্বন্ধটাই তোমার প্রতিসম হবে না। তাহলে এই বিবৃতিটাও ভুল। ওরা বিবৃতিতে কি বলেছিল? যে প্রতিসম হবে, কিন্তু প্রতিসম হলো কোথায়? এটা তো ভুল হয়ে গেল। আচ্ছা, অপশান সিতে আসো, দেখি অপশান সি কি বলেছে বিবৃতিটা। শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম হয়। তাহলে শূন্য সেট নয়, একটা সেটের উপর সসম সম্বন্ধ যেটা লিখবো সেটা বলছে সর্বদাই প্রতিসম হয়। আচ্ছা দেখা যাক, একটা উদাহরণ নিয়ে বোঝা যাক। মনে করো আমি এই এ সেট একটা নিচ্ছি, 1 2 3। তাহলে এ সেটের উপর একটা সসম সম্বন্ধ লিখে দেখাও। মনে করো R1 লিখলাম। সসম মানে কি? প্রত্যেকটা ক্রমিক জোড় থাকতে হবে, প্রত্যেকটা যে যে পদগুলো আছে তাদের জোড় জোড় থাকতে হবে। 1,1 2,2 3,3, এবং তার সাথে এক্সট্রা যদি কেউ থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। মনে করো আমি আরেকটা লিখে দিলাম 1,2। হ্যাঁ, R1 সম্বন্ধটা এ সেটের উপর একটা সসম সম্বন্ধ, কারণ প্রত্যেকটা জোড় জোড় থাকাটাই ইম্পর্টেন্ট। আর কে আছে ওটা দেখা দরকার নেই, থাকতেও পারে নাও পারে। তাহলে এটা কি তোমার প্রতিসম? একদম নয়। এইগুলো তো অসুবিধা নেই। 1 1 এর উল্টো 1 1 এটাই, 2 2 এর উল্টো 2 2 এটাই, 3 3 এর উল্টো 3 3 এটাই, কিন্তু 1,2 এর উল্টো 2,1 ওটা তো নেই। আচ্ছা কি 1,2 এর উল্টো 2,1 নেই, তাহলে এ সেটের উপর সর্বদা তো একটা সসম সম্বন্ধ প্রতিসম হতে পারে না। তার মানে অপশান সি বিবৃতিটাও ভুল। এবার তুমি অটোমেটিক বুঝে গেছো যে স্যার আর একটা অপশানই তো পড়ে রয়েছে, ওটাই কারেক্ট হবে। তাহলে লাস্ট অপশানটা আমরা দেখিয়ে নিই কী বলেছে অপশান ডিতে। এখানে লিখছি, বলেছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত সার্বিক সম্বন্ধ সংক্রমণ। এটা তোমরা আগের দিনই পড়েছো, আমি লাস্ট নোটে লিখেছিলাম, দেখবে যে একক সম্বন্ধ আর সার্বিক সম্বন্ধ এরা দুজন সর্বদা কী কী হয়? সসম হয়, প্রতিসম হয়, সংক্রমণও হয়। কি করে হয় তুমি আগের ভিডিও দেখে নেবে, ওখানে পুরো আলোচনা করা হয়েছিল। তাহলে আমরা তো আগে থেকেই জানি এই ব্যাপারটা। তাহলে একেবারে দেখো সিম্পল তোমার থিওরির উপর থেকে কোশ্চেনটা দিয়েছিল। তাহলে অপশান ডিতে বুঝতে পারছি, অপশান ডি আমাদের কারেক্ট। সার্বিক সম্বন্ধ সবসময় সংক্রমণ হয় আমরা জানি, তাহলে অপশান ডি ইজ কারেক্ট। এই বিবৃতিটা সত্য, বোঝা গেল আশা করছি। আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেন। 3টে হয়ে গেল। এমসিকিউ নম্বর 4, নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি মিথ্যা? এবার তোমাকে মিথ্যা খুঁজে বের করতে হবে। তাহলে অপশান এতে কি বলেছে? শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একক সম্বন্ধ সর্বদাই এর উপর একটি সসম সম্বন্ধ। একক সম্বন্ধ এর উপর কি সর্বদাই সসম হয়? তাহলে একটা উদাহরণ নিচ্ছি জাস্ট। মনে করো একটা সেট নিচ্ছি আমি এ, 1 2 3। এ সেটের উপর একক সম্বন্ধ লিখে দেখাও। আগের দিনই পড়েছি আমরা, 1 1 2 2 আর 3 3 থাকতে হবে, ব্যাস, আর কে যেন না থাকে। আর সসম সম্বন্ধের সঙ্গতেও তো একই ব্যাপার, যে 1 1 2 2 3 3 থাকতে হবে, তার সাথে কেউ থাকতেও পারে নাও পারে। তাহলে আমরা আগের দিনই পড়েছি এই জিনিসটা, যে একক সম্বন্ধ একটা সসম সম্বন্ধ। ঠিক না? আগের দিনে আমরা পড়েছি যে একক সম্বন্ধ হচ্ছে একটা কি সসম সম্বন্ধ, কিন্তু সমস্ত সসম সম্বন্ধ একক সম্বন্ধ নয়। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি একক সম্বন্ধ সর্বদাই এ সেটের উপর একটা সসম হবে,
ফার্স্ট বিবৃতি সত্যি। আচ্ছা, আমাকে তো ভুলটা খুঁজতে হবে। কোশ্চেনে বলেছে কোন বিবৃতিটা মিথ্যা, তাহলে আমরা অপশান বিতে যাই, দেখি ওটা সত্যি না মিথ্যা। শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সসম সম্বন্ধ এর উপর একটি একক সম্বন্ধ নাও হতে পারে। তাহলে কথাটা ভালো করে পড়ো, একেবারে থিওরিটিক্যাল পার্ট এগুলো। বলছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সসম সম্বন্ধ। তাহলে এর উপর একটা সসম সম্বন্ধ তুমি লিখলে, বলছে সেই সম্বন্ধটি একক সম্বন্ধ নাও হতে পারে। তাহলে আমি তো আগের অপশানটাতেই বলে দিলাম এটা, যে একটা একক সম্বন্ধ সসম সম্বন্ধ হয়, কিন্তু সমস্ত সসম সম্বন্ধ একক নাও হতে পারে। তাহলে এই যে ওরা বিবৃতিটা লিখেছে, ওটা বিবৃতিটা তো সত্যি বিবৃতি। তাহলে সত্যি বিবৃতিকে আর আমরা কি করে করবো, এটা কারেক্ট বিবৃতি, আমাকে মিথ্যাটা খুঁজতে হবে। চলো অপশান সি দেখি, মিথ্যা যেটা পাবো সেটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। মনে করো এ সমান 1 2 3 সেটের উপর আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। তাহলে এ সমান 1 2 3 এরকমই লিখেছিল ওরা একটা সেট, 1 2 3, এর উপরে আর একটা সম্বন্ধ লিখে রেখেছে ওরা। কি লিখেছে আমি লিখছি, 1 2 3 2 2 1, 1 2 3 2 2 1, আর কি আছে 1 1। এ কি বলেছে, তাহলে এর উপর আর একটি সংক্রমণ সম্বন্ধ হবে। দেখা যাক, চেক করি চলো, আর সম্বন্ধ এর উপর সত্যি সংক্রমণ কিনা। যদি সংক্রমণ হয় তার মানে বিবৃতিটা সত্যি হয়ে যাবে, আর যদি সংক্রমণ না হয় তাহলে বিবৃতিটা মিথ্যা হবে। চলো সংক্রমণ চেক করা আগের দিন শিখেছি আমরা, বুঝবো পরপর। 1,2 এর জন্য 2, সামথিং কোথায় আছে, এ দেখো আছে। তাহলে 1,2 এর জন্য 2, সামথিং এখানে আছে, তাহলে প্রান্ত দুটো দিয়ে গঠিত ক্রমিক জোড় থাকা চাই, অর্থাৎ 1,1 থাকা চাই, এ দেখো আছে। তাহলে 1,2 এর জন্য সংক্রমণ সিদ্ধ হলো। 3,2 এর জন্য চেক করি, 3,2 এর জন্য 2, সামথিং কোথায় আছে, তার পাশেই আছে দেখো। তাহলে 2 2 মিলে গেল, এই দেখো 2 2 মিলে গেল। তাহলে 3,1 থাকা চাই, 3,1ই নেই, 3,1 নেই। আবার বলছি দেখবে, 3,2 এর জন্য 2, সামথিং তুমি খুঁজতে গেলে পেলে, তাহলে 2 2 মিলে গেল। তাহলে প্রান্ত দুটোকে নিয়ে গঠিত যে ক্রমিক জোড় সেটাও থাকতে হবে সংক্রমণ হওয়ার জন্য। তাহলে 3,1 তো নেই, 3,1 নেই, একটা পদের জন্য তোমার সংক্রমণের শর্ত ফেল হয়ে গেল, তার মানে পুরো সম্বন্ধটা সংক্রমণ নয় এর উপর। তাহলে এ সেটের উপর আর সম্বন্ধ সংক্রমণ নয়, কিন্তু কোশ্চেন ওরা তো বলে দিচ্ছে অপশন সি তো সংক্রমণ, তার মানে এই বিবৃতিটা ভুল, আর আমাদের অপশন সি কারেক্ট হয়ে গেল। অপশন সি কারেক্ট হয়ে গেল। আমাদের মিথ্যে বিবৃতিটা খুঁজে বের করতে বলেছিল, দেখো এটা মিথ্যে হয়ে গেল না বিবৃতিটা। অপশন ডি দেখো, একবার দেখে নিও, অপশন ডি দাও, কি বলেছে অপশন ডিতে, যদি এক্স সমান এ বি সি আর ওয়াই সমান সি এ বি হয়, তবে এক্স ইন্টু ওয়াই সমান ওয়াই ইন্টু এক্স হবে। অপশন ডি দেখা যাক ওরা বিবৃতি ঠিক বলেছে না ভুল বলেছে। ক্যাপিটাল এক্স নামক একটা তোমার সেট আছে যেখানে আছে এ বি সি, আর ক্যাপিটাল ওয়াই নামক একটা সেট আছে যেখানে কি আছে সি এ বি। আরে দুটো তো সেম সেট, এ বি সি আর সি এ বি, কী পার্থক্য, এখানে ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে খালি। একটা সেটের মধ্যে পদগুলো তো ক্রম নিরপেক্ষ হয়, ক্লাস 11-এ তোমরা পড়েছো, কাকে আগে লিখলাম কাকে পরে লিখলাম কোনো যায় আসে না, সেই পদগুলো আছে কিনা খালি দেখতে হয়। দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, তার মানে এক্স আর ওয়াই তো সেম সেট। আমি যদি এটাকে এরম লিখে দিই কোনো ভুল হবে না। তাহলে সেম যদি সেট হয় তাহলে এক্সের সাথে ওয়াইয়ের গুণ করলে যা পাবে, ওয়াইয়ের সাথে গুণ করলে এক্সের তাই পাবে, তার মানে লাস্ট অপশানটা ওরা সত্য বিবৃতি দিয়েছিল। তাহলে বোঝা গেল অঙ্কটা, ভালো করে অঙ্কটা দেখবে যে অপশান সি কেন কারেক্ট হলো। অপশান সিতে আমাদের সংক্রমণ শর্ত ফেল হয়ে গেছিলো, কিন্তু ওরা বলেছিল সংক্রমণ, তাহলে তার মানে ওটা মিথ্যা বিবৃতি, তাই অপশান সি কারেক্ট হলো। এগিয়ে যাই, এটা হলো আমাদের 4টে এমসিকিউ। এবার 5 নম্বর করব। 5 নম্বর কি বলেছে, 5 নম্বর, এ সমান 1 2 3 4 সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা হয়। তাহলে এ সমান 1 2 3 4, এই সেটের উপর মোট সম্বন্ধের সংখ্যা বের করতে হবে। তাহলে আমাদের আগের দিনের যে থিওরি সেখানে একটু মনে করো,
এ সেটের উপরে যদি সম্বন্ধ বের করতে হয় তাহলে আমাদেরকে করতে হবে প্রথমে এ ক্রস এ। যদি এ ক্রস এ করি তাহলে এখানে কতগুলো পদ হবে? তুমি বলবে স্যার এখানে একটা দুটো তিনটে চারটে পদ, একে এ দিয়ে গুণ করবো, তাহলে 4 × 4 মানে মোট 16টি পদ হবে। আর এ ক্রস এর যতগুলো তুমি সাবসেট লিখতে পারবে ততগুলো সম্বন্ধ হবে। এবার এ ক্রস এ সেটে 16টা পদ আছে, তাহলে মোট কতগুলো সাবসেট লেখা যায়? 2⁻16টি। তাহলে 2⁻16 সংখ্যক তোমার সম্বন্ধ লেখা যাবে এ সেটের ওপর। কোন অপশানটা ম্যাচ করছে? এ বি সি ডি, ডি অপশান ম্যাচ করছে, দেখো অপশান ডি। আগে দিন করেছি, দেখবে নতুন কিছু নয়। চলো নেক্সট অঙ্কটা দেখি, আবার ক্লিয়ার হয়ে যাবে। 6 দাগের কি বলেছে? এ সমান এবিসি সেট থেকে বি সমান ডিই সেটে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা হয়। একই রকম অঙ্ক। 6 দাগেরটা দেখো ভালো করে। এ সমান এ বি সি, আর একটা তোমাকে বি সমান সেট বলে দিয়েছে, সেখানে আছে ডি আর ই। ঠিক বলেছে এ থেকে বিতে মোট কতগুলো সম্বন্ধ তুমি লিখতে পারবে। তাহলে এ থেকে বিতে যদি সম্বন্ধ মোট বের করতে হয় তাহলে আমাকে করতে হয় কি আগে? এ ক্রস বি, এন অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বিতে মোট কতগুলো পদ থাকবে? এ সেটের পদ সংখ্যা ইন্টু বি সেটের পদ সংখ্যা, মানে কটা হলো? 6টা। তাহলে এ ক্রস বিতে 6টা পদ থাকবে, ওই 6টা পদকে নিয়ে ক্রমিক জোড় আকারে, ওই 6টা পদকে নিয়ে তুমি যতগুলো সাবসেট লিখতে পারবে ততগুলো হবে এ থেকে বিতে মোট কি সম্বন্ধের সংখ্যা। তাহলে মোট সম্বন্ধের সংখ্যা কতগুলো হয়ে যাবে? 2⁻6। আমরা তো জানি একটা সেটে যদি তোমার n সংখ্যক পদ থাকে তাহলে মোট কতগুলো সাবসেট লেখা যায়? 2n সংখ্যক। এগুলো তোমরা আশা করছি জানো। তাহলে কতগুলো হয়ে গেল আমাদের? 2⁻6 সংখ্যক এ থেকে বিতে সম্বন্ধ লেখা যাবে। কোন অপশানটা ম্যাচ করছে? অপশান এ। অপশান এ দেখে নেবে, অপশান এতে আছে তোমার 2⁻6। 7 থেকে আসি, MCQ 7, এগুলো মুছে দিলাম। মনে করো এ সমান 8, 9, 10, 11, লিখি 8, 9, 10, 11, এবং বি সমান 2, 3, 4, 5। এ থেকে বিতে একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। কি দিয়েছে সংজ্ঞাতটা? এক্স আর ওয়াই কে ইমপ্লাই করছে? এক্স ওয়াই দিয়ে বিভাজ্য। এক্স ওয়াই দিয়ে বিভাজ্য আর এর ক্ষেত্র হবে। তাহলে আর এর ক্ষেত্র বের করতে হবে। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে তোমাকে সম্বন্ধটা লিখেছে এটাকে এইভাবে লেখা যায় না যে আর হচ্ছে একটা সেট, সম্বন্ধের সেট, যেখানে এক্স কমা ওয়াই নামক ক্রমিক জোড় থাকবে such that এক্স ওয়াই দিয়ে বিভাজ্য ফর অল এক্স আর ওয়াই। এগুলো কোথা থেকে নেওয়া হবে? এ থেকে বিতে বলেছে, এ থেকে বিতে বলেছে, তার মানে এক্স আর ওয়াইগুলো তোমার কোথা থেকে আসবে? ক্রমিক জোড়গুলো এ ক্রস বি থেকে আসবে। দেখো বুঝলে কিনা? এ ক্রস বি করবো, এ ক্রস বি করবো, কেন করব? আমাকে কোশ্চেনে বলে দিয়েছে এ থেকে বিতে সম্বন্ধ, এ থেকে বিতে সম্বন্ধ, তার মানে আমি এ ক্রস বি করব। এ ক্রস বি করলে তাতে যে ক্রমিক জোড়গুলো হবে সেই ক্রমিক জোড়গুলো এক্স কমা ওয়াই আকারে থাকবে, সেই ক্রমিক জোড়গুলোই এখানে আসতে পারবে। বুঝবে ভালো করে, এক্স কমা ওয়াই নামক ক্রমিক জোড়গুলো এ ক্রস বি থেকে তো নেবই, কিন্তু তারাই আর এর মধ্যে এন্ট্রি নেবে যারা এই নিয়মটাকে মানবে। সম্বন্ধ মানে দেখো এখনো লেখা আছে রুলস বা নিয়ম, কাদের মধ্যে? ক্রমিক জোড়ের মধ্যে। তাহলে এক্স কমা ওয়াই ক্রমিক জোড়গুলোর মধ্যে যদি এই রুলটা ফলো হয় তাহলেই তারা আর সেটের মধ্যে ঢুকতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আর সেটটা লিখে দেখাই। এবার বোঝো,
এক্স কমা ওয়াই এটা আবার এ ক্রস বি থেকে নেব, তাহলে তো আমি আগের দিন বুঝেছিলাম যে প্রথম পদটা অবশ্যই এ থেকে আসবে আর দ্বিতীয় পদটা অবশ্যই কোথা থেকে আসবে, বি থেকে। এক্স পদটা এ থেকে আসবে, ওয়াই পদটা বি থেকে আসবে, তবেই না এক্স কমা ওয়াই হবে। যদি আমি বি ক্রস এ করতাম, তাহলে প্রথম পদটা বি থেকে হতো আর দ্বিতীয় পদটা এ থেকে হতো, একেবারে বেসিক। তাহলে বলো, একটা পদ যদি আমি 8 নিই তাহলে এক্স হয়ে গেল 8, তাহলে ওয়াই কি হতে পারে এখান থেকে? ওয়াই এমন হবে যেন সেটা দ্বারা এক্সকে ভাগ করা যায়। ভালো করে ঢোকা মাথায়, এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, তাহলে তুমি 8 যে লিখেছো 8-এর পরে যেটা ওয়াই লিখবে বি থেকে সেটা যেন 8কে ভাগ করে দেয়। ক্লিয়ার? তাহলে বলো কি হতে পারে? 2 হতে পারে তো, অবশ্যই 8,2 একদম এই নিয়মটা মানছে, তাহলে আর এর মধ্যে ঢোকার যোগ্য। আর কি হতে পারে? আচ্ছা 8,4ও হতে পারে তো, 8,3 হবে না? দেখো 8,3 লিখে দিলে 8 কি করে 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে দেখো 8,4ও তো হবে। এ ক্রস বি করলে তো তুমি অনেক বড় একটা সেট পাবে ক্রমিক জোড়ের, সেখানে 8,2 8,4 8,3 8,5 সব থাকবে। তাহলে সবাই কি আর এর মধ্যে ঢুকবে? একদম না। সবাই যদি আর এর মধ্যে না ঢুকতে পারে তাহলে কারা ঢুকবে? তুমি বলবে স্যার যারা এই রুলটা মানছে তারা ঢুকবে। ঠিক, তাহলে দেখো 8-এর জন্য হয়ে গেল, 8,5 হবে না। 8,5 কী করে হবে? 8 5 দ্বারা বিভাজ্য কী করে হয়? নেক্সট 9, চলো 9-এর জন্য দেখি। 9,2 হবে না, 9,3 হবে, 3 দ্বারা বিভাজ্য তো 9। 9,4 9,5 হবে না। আচ্ছা 10-এর জন্য দেখি। 10-এর জন্য 10,2 অবশ্যই হবে, 10,3 হবে না, 10,4 হবে না, 10,5 হবে। প্রথম পদটা দ্বিতীয় পদ দ্বারা বিভাজ্য হতে হবে অ্যাজ পার রুল। 11 লাস্ট, 11-এর জন্য একটাও হবে না। দেখো 11,2 লিখেও লাভ নেই, 11,3 লিখেও, 11,4 লিখেও আর 11,5 লিখেও লাভ নেই, কেউই তো 11কে ভাগ করছে না, অর্থাৎ 11 এইগুলো কোনোটি দ্বারাই তো বিভাজ্য নয়। তাহলে আমাদের দেখো আর কমপ্লিট হয়ে গেল। এ থেকে বিতে ওরা যে সম্বন্ধটা তৈরি করতে বলেছিল এই রুলটাকে নিয়ে, সেই রুলটা দিয়ে দেখো আমরা সম্বন্ধ তৈরি করে ফেললাম। একবার সম্বন্ধ সেট তৈরি হয়ে গেল, এবার তোমাকে যা চাইবে তাই তো তৈরি করতে পারবে। কি চাইছে? ক্ষেত্র। তাহলে ডোমেন অফ আর কত হবে? কাকে বলে ডোমেন? প্রথম পদগুলোকে নিয়ে গঠিত সেট। তাহলে প্রথম পদ কি আছে? 8 আছে, 8কে আবার লিখবো না, 9 আছে, 10 আছে, ব্যাস হয়ে গেল। 10কে দুবার লেখা হবে না, একটা সেটে তো জানো তুমি নিয়ম। তাহলে 8 9 10 এটা হচ্ছে তোমার ডোমেন। তাহলে ডোমেন বলেছে কোন অপশানটা ম্যাচ করছে এখানে? অপশান বি। তোমাকে যদি বলতো পাল্লা কি, তাহলে পাল্লা হলে এই দ্বিতীয় পদগুলোকে নিয়ে করতে, ক্রমিক জোড়ের এই যে দ্বিতীয় পদটা। ঠিক, তাহলে এখানে পাল্লা চাইনি, তোমাকে ডোমেন চেয়েছে। যদি রেঞ্জ বা পাল্লা চাইতো তাহলে তুমি বের করে দিতে পারতে। পরের অঙ্কটা পড়ি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আবার কি বলেছে 8-এর দাগেরটা? এটা ভালো অঙ্ক ছিল, ভালো করে বুঝবে অঙ্কটাকে, একদম মন দিয়ে দেখবে ভিডিওটা কি হলো না হলো। মুছে দিচ্ছে এটাকে। পরের অঙ্কটা পড়া যাক। MCQ 8, আর সমান এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মড এক্স লেস দেন 3 ও ওয়াই সমান মড এক্স মাইনাস 3 হলে আর এর পাল্লা হবে। তাহলে তোমাকে একটা দেখো সম্বন্ধ বলে দিয়েছে, একটা সম্বন্ধ তোমাকে বলে দিয়েছে। কেমন? আর হচ্ছে এক্স কমা ওয়াই নামক বা এক্স কমা ওয়াই ধরনের ক্রমিক জোড় দ্বারা গঠিত। সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা, এক্স একটি পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, এবং মড এক্স এর মান লেস দেন 3 হবে, মড এক্স এর মান লেস দেন 3 হবে। আর কি দিয়েছে? ও ওয়াই সমান মড এক্স মাইনাস 3, ও ওয়াই সমান মড এক্স মাইনাস 3। তাহলে তোমাকে এত কিছু রুলস লিখে দিয়েছে, লিখে দিয়ে বলেছে আর এর পাল্লা হবে। দেখো আগের কোশ্চেনটাই চেয়েছিল আর এর ক্ষেত্র কি, এবারে আর এর পাল্লা চেয়েছে। তাহলে আর এর পাল্লা যে তুমি বের করবে তাহলে কি করতে হবে? আগে আর সেটটাকে তৈরি করতে হবে। আর সম্বন্ধের সেটটা তৈরি করে দেওয়ার পরেই ক্রমিক জোড় আকারে সেই ক্রমিক জোড়ের দ্বিতীয় পদগুলোকে নিয়ে আমি লিখে দেবো সেট, সেটাই হয়ে যাবে আর এর পাল্লা। তাহলে আগে সেটটা আমি তৈরি করব। চলো লেখা যাক।
এখানে দেখো নিয়মটা বলে দিয়েছে অলরেডি, এক্স একটি পূর্ণ সংখ্যা, এই নিয়মটা মানতে হবে, এবং এক্সের মান মড এক্সের মান 3-এর থেকে ছোট হতে হবে, আর ওয়াইয়ের মানটা ওই মানগুলোকে নিয়ে নিয়ে তৈরি করতে হবে। মানে কি, মড এক্স লেস দেন 3, তাহলে এক্স কি হতে পারে, কি হতে পারে 3-এর থেকে ছোট, 3-এর থেকে ছোট 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে। দেখো 3-এর থেকে ছোট আবার মড এক্স, তাহলে 3-এর থেকে ছোট এক্সের মান কি হতে পারে, এখানে এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পূর্ণ সংখ্যা হিসেবে 2 হতে পারে। দেখো এই শর্তটা সিদ্ধ হয়ে যাবে, 1 হলেও হয়ে যাবে, 0 হলেও, -1 হলেও, -2 হলেও, সব কটার জন্য শর্তটা সিদ্ধ হচ্ছে। আর হবে না, তুমি আবার -3 লিখে দেবে না, -3-এর মড কত হয় 3, 3 লেস দেন 3, এটা আবার কি কথা, 3 লেস দেন 3 তো একটা ইনভ্যালিড, এটা তো ইনভ্যালিড হয়ে গেল, 3 3-এর থেকে ছোট হয় কি করে। তাহলে দেখো 2, 1, 0, -1, -2, এই কটা মানই তোমার হতে পারে এক্সের মান। এই কটা মানের জন্য ওয়াইয়ের মান কি হতে পারে, চলো ওয়াইয়ের মান পরপর বের করি। প্রথমে যদি 2 বসাই তাহলে 2 - 3, 2 থেকে 3 বাদ দিলে -1, -1-এর মড 1। আর কি হতে পারে, 1 বসাও, 1 - 3, 1 থেকে 3 বাদ দিলে -2, -2-এর মড 2। আচ্ছা, আর কি হতে পারে ওয়াইয়ের মান, 0 বসাও, 0 - 3, -3-এর মড 3। -1-এর জন্য কি হবে, -1 -3 মানে -4, -4-এর মড 4। আর কি হবে, -2 - 3 মানে -5-এর মড মানে 5। তাহলে দেখো এক্সের মান 2-এর জন্য ওয়াইয়ের মান 1 পাচ্ছি, 1-এর জন্য 2 পাচ্ছি, 0-এর জন্য 3 পাচ্ছি, -1-এর জন্য 4 পাচ্ছি, -2-এর জন্য 5 পাচ্ছি। ঠিক, তাহলে ওদেরকেই ক্রমিক জোড় আকারে লিখতে হবে। তাহলে ফাইনাল আর কেমন হবে, ক্রমিক জোড় আকারে যখনই আমি এক্সের মান 2 বসিয়েছি, সঙ্গে সঙ্গে ওয়াইয়ের মান কত পেয়েছি 1, 1-এর জন্য 2, 0-এর জন্য 3, -1-এর জন্য 4, -2-এর জন্য 5। দেখো আমাদের আর তৈরি হয়ে গেল। কোশ্চেনে তো বলেছিল যে আর হবে x, y, এক্সের মান তো পেয়ে গেছি, তাহলে ওয়াইয়ের মানটা এখান থেকে বের করে নিলাম, তাহলে x, y লিখেছি তো। এবার কি চাইছে, পাল্লা, তাহলে রেঞ্জ অফ আর কি হবে, শিখেছো অলরেডি, দ্বিতীয় পদগুলোকে নিয়ে গঠিত সেট, 1, 2, 3, 4, 5। কোন অপশনটা ম্যাচ করছে আমাদের, 1, 2, 3, 4, 5 কোথায় ম্যাচ করছে, 5, 4, 3, 2, 1 লিখেছে ওরা অপশন সিতে। ওকে, অপশন সি কারেক্ট। তাহলে আমাদের এখান থেকে কোন অপশনটা কারেক্ট হয়ে গেল, অপশন সি। দেখে নাও ভালো করে অঙ্কটা ভালো করে দেখে নাও, তোমাকে তো পরীক্ষায় ফাস্ট করতে হবে, আমি তো ধীরে ধীরে করাচ্ছি, একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমাকে এগুলো ফাস্ট করতে হবে, বেশি টাইম ওয়েস্ট করা চলবে না। ওকে, নেক্সট 9 নম্বর এমসিকিউ দেখা যাক, 8টা হয়ে গেল, পড়ছি আগে অঙ্কটা। যদি সি থেকে আর এর উপর ফাই সম্বন্ধটি হয়, সি মানে কমপ্লেক্স নাম্বারের সেট, আর হচ্ছে রিয়েল নাম্বারের সেট। এবার ফাই মানে শূন্য সেট বলে দেবে না, ওরা নাম দিয়েছে, সম্বন্ধটার ওরা নাম দিয়েছে ফাই। ফাই যদি শূন্য সেট হতো ওরা বলতো, কথা বুঝবে ভালো করে, তুমি ফাই মানে একটা জিনিসকে ধরে নিয়ে আবার বসে থেকো না, ফাই ওরা নাম দিয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে ফাই সম্বন্ধটি কেমন দিয়েছে, এক্স ফাই ওয়াই, এক্স ফাই ওয়াই কি ইমপ্লাই করছে, এক্স ফাই ওয়াই কি ইমপ্লাই করছে, মড এক্স ইকুয়াল টু ওয়াই, মড এক্স ইকুয়াল টু ওয়াই। এক্স ও ওয়াই এর মধ্যে ফাই সম্বন্ধটা কেমন, মড এক্স এর মান যেন ওয়াই হয়। ক্লিয়ার, আর এই যে সম্বন্ধটা কোথা থেকে কোথায়, কমপ্লেক্স নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেটের উপর। ক্লিয়ার, তাহলে আমি এবার অপশনগুলো চেক করব, কি দিয়েছে ওরা কোশ্চেন, বলছে নিচের কোনটি সঠিক। তাহলে পরপর 4টে অপশন আছে, চেক করা যাক। অপশন এতে কি বলেছে, অপশন এতে কি বলেছে, 2 + 3i 5 13, 2 + 3i
বাই 13। এটার মানে কি, যে 2 + 3i আর 13-এর মধ্যে ফাই সম্বন্ধ আছে। ফাই সম্বন্ধ আছে কি নেই দেখি তো চেক করে। 2 + 3i আর 13-এর মধ্যে অপশান এতে বলেছে ফাই সম্বন্ধ আছে। আর ফাই সম্বন্ধের রুল কি, এই প্রথমটা মড নিলে যেন দ্বিতীয় সাথে সমান হয়। দেখো এক্স ফাই ওয়াই, এটার মানে কি, প্রথমটার মড নিলে যেন ওইটার মান দ্বিতীয়টার সাথে সমান হয়, এটা হচ্ছে রুল, ফাই সম্বন্ধের রুল। তাহলে ফাই সম্বন্ধটা যদি এখানে অ্যাপ্লাই হয়ে যায় এই দুটো পদের জন্য, তাহলে এই দুটো পদের মধ্যে কাকে তুমি এক্স বলবে আর কাকে তুমি ওয়াই বলবে? তুমি বলবে স্যার প্রথমটা হচ্ছে এক্স আর দ্বিতীয়টা ওয়াই। ম্যাচ করো। তাহলে কি হবে বলো, আমি চেক করবো যে মড এক্স করলে 13 হচ্ছে কি, যদি হয় তাহলে অপশান এ কারেক্ট, আর যদি না হয় অপশান এটা ভুল। বলো কত হবে, মড যদি 2 + 3i নিয়ে নিই, তোমরা মডুলাস বের করতে শিখেছ ক্লাস 11-এর জটিল সংখ্যা চ্যাপ্টারে। তাহলে কত হয় মডুলাস, √2² + 3²। তাহলে এটা তো √13 হয়ে গেল। কোথায় 13 সাথে ম্যাচ করলো না, তাহলে √13 হয়ে গেল, এটা ম্যাচ করলো না, তার মানে অপশান এ কারেক্ট নয়, অপশান এ কারেক্ট হলো না। আচ্ছা অপশান বিতে এসো, এইভাবে চেক করবো প্রত্যেকটা। অপশান বিতে বলেছে 3 5 -3, 3 5 -3, তার মানে এখানে এক্স মানে 3 আর ওয়াই মানে -3। তাহলে আমি দেখতে চাইছি যে 3-এর মডিউলাস নিলে কি -3 পাওয়া যায়? একদমই না। মড 3 করলে কত হচ্ছে 3, এটা কোথায় -3 হলো? অপশান বিও ভুল। আচ্ছা অপশান সি দেখা যাক, 1 + i phi 2, 1 + i phi 2, তার মানে প্রথমটার যদি মডিউলাস নিই সেটা 2-এর সাথে সমান হচ্ছে কি হচ্ছে না চেক করব। তাহলে চেক করে দেখা যাক, মডুলাস অফ 1 + i কত হচ্ছে, এটা √1² + i এর যে সহগ সেটাও 1² তাহলে আলটিমেট তো √2 হয়ে গেল। 2 হলো কোথায়, তার মানে অপশান সিও ইনকারেক্ট। এবার তো তুমি বুঝেই গেছো যে স্যার অপশান ডি তো ঠিক হতেই হবে, তাও আমরা চেক করব। অপশান ডি দেখা যাক, হ্যাঁ এটাই কারেক্ট, আর তো উপায় নেই, তিনটা তো ভুল হয়েই গেছে। কী বলেছে অপশান ডি, i phi 1, i phi 1, তাহলে i phi 1, তাহলে প্রথমটার মডুলাস নিই, মডুলাস অফ i মানে কত হবে, √i এর আগে তো একটাই সহগ আছে 1, অর্থাৎ 1², কোনো রিয়েল পার্ট নেই, তাহলে +0² আর লিখলাম না, √1² মানে তো 1, আর দেখো তো এটা ওয়াইয়ের সাথে সেম হয়ে গেল না, একদম। তাহলে অপশান ডি আমাদের কারেক্ট, মড এক্স এর মান ওয়াইয়ের সাথে সমান হয়ে গেল। দেখো মড এক্স এর মান 1, ওয়াইয়ের মানও 1, তাহলে অপশান ডি কারেক্ট। ঠিক, ওকে, আমাদের 9টা এমসিকিউ হয়ে গেল। 10 নম্বরে এসো, বুঝে দিই। দশের দাগ কি বলেছে, 10-এর দাগ, মনে করো একটি সেট এ সমান 1 2 3। আচ্ছা লিখছি, তারপর এর উপর আর সম্বন্ধটির দুটি পদ 1,2 ও 1,3। তাহলে এর উপরে একটা আর সম্বন্ধ ওরা লিখেছে যেখানে অলরেডি 1,2 আছে আর কি আছে 1,3, এই দুটো পদ আছেই আগে থেকে, ঠিক আছে আছে। আর সম্বন্ধটি সসম ও প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, এরকম যতগুলি আর পাওয়া যায় তার সংখ্যা হলো। নাও তোমাকে এবার কন্ডিশন দিয়ে দিচ্ছে, আর সম্বন্ধটা সসম প্রতিসম আর সংক্রমণের মধ্যে কি হতে হবে বলেছে, সসম হবে প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না। এই ধরনের আর কতগুলো তুমি বানাতে পারবে? চলো চলো ট্রাই করা যাক, দেখি কটা বানাতে পারি। সসম হতে হবে, তার মানে প্রত্যেকটার জোড় তো আগে দাও, 1 1 2 2 3 3, এই দুটো পদ তো কম্পালসারি থাকতেই হবে, কিন্তু সসম বানানোর জন্য এই জোড় তো দিতেই হবে।
আবার বলছে প্রতিসমও করতে হবে। তার মানে 1,2 দিয়েছো, তাহলে এর উল্টোটা দেবে না, তার মানে আমাকে 2,1 দিতেই হবে। 1,3 রেখেছো, তাহলে তো এর উল্টোটা তুমি দেবে না। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে দেখো সসম প্রতিসম দুটোই হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এটা কি সংক্রমণ? এই যে লিখেছি এতটা, মনে করো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এটা কি সংক্রমণ? চলো চেক করা যাক। 1,2 এর জন্য 2, সামথিং এখানে আছে, এখানে আছে। দেখো প্রথমে এটা দেখি, 1,2 এর জন্য 2, সামথিং এটা, তাহলে 1,2 থাকা চাই। এই যে 1,2 এর জন্য 2,1 অর্থাৎ 1 থাকা চাই। এই যে তাহলে 1,2 এর জন্য কি হলো তোমার? সংক্রমণ হলো। 1,3 এর জন্য চেক করা যাক, এগুলো মুছে দিচ্ছি। 1,3 এর জন্য 3, সামথিং কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। চলো দেখা যাক ওই দুটো পদের জন্য আমাদের সংক্রমণ সিদ্ধ হচ্ছে কিনা। 1,3 এর জন্য যদি এটাকে ধরি 3,3, তাহলে এই দুটো মিলে গেল, তাহলে 1,3 থাকা চাই। এই যে আছে। 1,3 এর জন্য 3,1 যদি এটা ধরি, তাহলে 3 মিলে গেল, তাহলে 1,1 থাকা যায়। এই যে আছে। তার মানে 1,3 এর জন্য কি হলো? সংক্রমণ হলো। এবার দেখো 1,1 এর জন্য 1, সামথিং কোথায় আছে? তুমি বলবে স্যার এই দুটো আছে। ওটাই তো, 1,1 এর জন্য 1, সামথিং এই দুটো। তাহলে 1,1 এর পাশে যদি 1,2 কে রাখি, 1,1 এর পাশে যদি 1,2 কে রাখি, এই দুটো মিলে গেল, তাহলে 1,2 থাকা চাই। আছে। 1,1 এর পাশে যদি 1,3 কে রাখি, তাহলে এই দুটো মিলে গেল, 1,3 থাকা চাই। আছে। তাহলে দেখো 1,1 এর জন্য তোমার কি? সংক্রমণ। আচ্ছা নেক্সট, 2,2 এর জন্য আমাকে খুঁজতে হবে 2, সামথিং। তাহলে 2,2 এর জন্য 2, সামথিং কোথায় কোথায় আছে? এখানে আছে। আর কোথাও নেই। তাহলে এই দুটোকে যদি চেক করি, এই দুটো মিলে গেল, অর্থাৎ 2,1 থাকা চাই। 2,1 আছে, অর্থাৎ 2,2 এর জন্যও সংক্রমণ। 3,3 3,3 এর জন্য 3, সামথিং খোঁজো, কোথায় কোথায় আছে? এই দেখো এখানে আছে। আর কোথাও নেই। তাহলে এই দুটোকে যদি চেক করি, 3,3 আর 3,1 এর জন্য 3 মিলে গেল, 3,1 থাকা চাই। এই যে আছে, অর্থাৎ 3,3 এর জন্য সংক্রমণ। প্রত্যেকটা পদের জন্য চেক করতে হবে, এটা রুলস, একটা পদকেও বাদ দেওয়া যাবে না। নেক্সট 2,1 এর জন্য চেক করবে। চলো 2,1 এর জন্য 1, সামথিং কোথায় কোথায় আছে? এই দেখো 1, 2, 3। 2,1 এর জন্য 1, সামথিং, এই দেখো 3খানা আছে, 1,2 আছে, 1,3 আছে, 1,1 আছে। এই তিনটের জন্য চেক করি। 2,1 এর জন্য 1,2 লিখলাম, প্রথমে এটা লিখলাম, এই দুটো মিলে গেল, 2 থাকা চাই। এ তো আছে। 2,1 এর জন্য 1,3 লিখলাম, এই দুটো মিলে গেল, 2,3 থাকা চাই। 2,3 2,3 2,3, আরে নেই, যা 2,3 নেই। তাহলে একটা পদের জন্য তোমার ফেল হয়ে গেল সংক্রমণের শর্ত। তার মানে পুরো সম্বন্ধটা সংক্রমণ নয়। ক্লিয়ার? তাহলে পুরো সম্বন্ধটা সংক্রমণ নয়। তাহলে এরকম কটা বানাতে পারলাম? একটা বানাতে পারলাম। আর কি বানানো যেতে পারে এরকম ধরনের? শর্তটা কি? কোশ্চেনটা ভালো করে পড়বে। কোশ্চেনটায় কি বলেছে অ্যাকচুয়ালি, এই দুটো পদ মাস্ট থাকবে আর এর মধ্যে, এবং আরকে সসম আর প্রতিসম বানাতে হবে, কিন্তু সংক্রমণ বানানো চলবে না। এইরকম আর কতগুলো বানাতে পারবে? আমি তো একটা বানাতে পেরেছি। কটা পদ আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7টা পদ আছে। একটু ভালো করে দেখো, এ সেটের উপর যখন তুমি সম্বন্ধ বানাতে যাইবে, তখন তুমি এ ক্রস এ করবে না? আর এ ক্রস এ যদি করি, তাহলে সেখানে মোট কটা পদ থাকতো? 9টা পদ। 7টা তো লিখেই ফেলেছি। বলবে স্যার 9টা কী করে হচ্ছে? এ সেটের পদ হচ্ছে 3টে, এ ক্রস এ করলে 3 × 3 হবে, মানে 9খানা পদ হবে। এ ক্রস এতে 9খানা পদ হবে। সেই 9খানা পদের মধ্যে 7খানা তো লিখেই ফেলেছি প্রথম শর্ত অনুযায়ী একটা আর বানাতে গিয়ে, আর দুটো পদ বাকি রয়েছে। সেই দুটো পদ যদি লিখে দিই, মনে করো দুটো পদ লিখলাম, কি পদ বাকি রয়েছে? একটা রয়েছে 2,3 আর একটা 3,2। সবাইকে লিখে ফেললাম তো। তা সবাইকে লিখে দিলে আর সম্বন্ধটা কি হয়ে গেল? সার্বিক সম্বন্ধ না? আর আমরা তো শিখেছি যে সার্বিক সম্বন্ধ কি হয়? সর্বদা একটা সংক্রমণ হয়। তাহলে এই শর্ত কি তোমার স্যাটিসফাই করলো না?
তাহলে লাস্ট দুটো পদকে আর লেখা চলবে না, কারণ আমি তাহলে বলতে পারবো যে এই দুটো পদকে বাদ দিলে তবেই এই প্রদত্ত শর্তটা সিদ্ধ হবে, অর্থাৎ আরকে সসম প্রতিসম করা যাবে কিন্তু সংক্রমণ করা যাবে না। অর্থাৎ এই ধরনের আর আমি একখানাই বানাতে পারবো। দেখো, এই দুজন থাকবে, আবার সসম হতে হবে, মানে এই তিনটাকে দিতেই হলো, আবার প্রতিসমও করতে হবে, তাহলে এদের উল্টো উল্টোগুলো দিতে হলো, একখানাই তৈরি হলো না। আরও যদি আমি আর বানানোর চেষ্টা করি, সেটা সসম প্রতিসম তো হয়ে যাবেও, কিন্তু তার সাথে সংক্রমণও হয়ে যাবে। ভালো করে ঢোকাও মাথায়, ভালো করে মাথায় ঢোকাও, জিনিসটা বোঝো। তাহলে আমি এই যে তোমাকে রুলসটা বলেছিল বা এই যে তোমাকে শর্তটা দিয়েছিল, এই শর্তানুসারে একখানাই আর বানাতে পারলাম। একের বেশি যেই বানাতে যাচ্ছি এই শর্তটা আর হচ্ছে না, সংক্রমণ হয়ে যাচ্ছে জোর করে। দেখো আর দুটো পদই বাকি রয়েছে, ওই দুটো পদকে যেই দিয়ে দেবো ব্যাস সংক্রমণ হবে না, এ তো কী করে সম্ভব? কথা আসছে মাথায়, আসছে আশা করছি। তাহলে আমাদের কতগুলো আর বানাতে পারবো এরকম? একখানা। কটা অপশান আছে? কোন অপশান আছে ওটা? অপশান এ। অপশান এ কারেক্ট। এই 10 নম্বর এমসিকিউটা ভালো করে বুঝবে, বারবার দরকার হলে রিপিট করে করে দেখবে আমি কি বলতে চেয়েছি আর কি করেছি। লাস্ট এমসিকিউ 11 দাগ মুছে দিই। কি বলেছে এমসিকিউ? 1 2 3 4 এর আর সম্বন্ধ নিম্নরূপে প্রদত্ত। আচ্ছা, একটা তোমাকে সেট বলে দিয়েছে 1 2 3 4। এই সেটের উপর একটা আর সম্বন্ধ ওরা লিখে দিয়েছে। চলো আমি লিখছি পুরোটা। 1 2 2 2 1 1, 1 2 2 2 1 1, আর কি আছে? 4 4 1 3 3 3, 4 4 1 3 3 3, আরও আছে বোধ হয় 3 2। হ্যাঁ, সম্বন্ধটা লিখে দিয়ে ওরা কী বলেছে, তাহলে নিচের সঠিক উক্তিটি নির্বাচন করো। তাহলে করব কী কী বলেছে? ফার্স্ট উক্তি, আর সম্বন্ধ সসম ও প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, আর সম্বন্ধ সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, সমতুল্যতা প্রতিসম সংক্রমণ। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে আর সম্বন্ধটা কি কি সেগুলো যদি বের করে নিই তাহলে যেটা ম্যাচ করবে সেটাকে ঠিক করে দেবো। তাহলে আমরা আরের জন্য সব কটা চেক করে চলো, আরের জন্য আমরা সব কটা চেক করব। কি চেক করব? এটা সসম কিনা, এটা প্রতিসম কিনা, আর এটা সংক্রমণ কিনা। তাহলে প্রথম হেডিং দিচ্ছি আমি সসম, তারপরে হেডিং দিচ্ছি আমি প্রতিসম, তারপরে দিচ্ছি সংক্রমণ। তাহলে ঝটাঝট করে তিনটে চেক করে নিই। সসম হওয়ার জন্য কী হওয়া চাই? এই প্রত্যেকটা জোর জোর থাকা চাই। তারপর কে আছে না আছে দেখা দরকার নেই। 1 1 আছে, আছে 2 2, আছে 3 3, আছে 4 4, আছে। তাহলে দেখো সসম হয়ে গেল। 1 1 2 2 3 3 4 4 থাকা যায়, আছে তো। বাকি এক্সট্রা কে আছে দেখার দরকার নেই আর, কেউ থাকুক বা না থাকুক ও সসম হয়ে গেছে অলরেডি। আচ্ছা, প্রতিসম মানে কি? প্রত্যেকটা ক্রমিক জোড়ের উল্টোটা যেন থাকে। চলো দেখা যাক। 1 2 এর উল্টো 2 1, 1 2 এর উল্টো 2 1, আরে নেই তো। একটার জন্য প্রতিসমের শর্ত ফেল, তার মানে প্রতিসম নয়, ঠিক? আচ্ছা, সংক্রমণ চেক করব। এটাই তোমার টাইম লাগবে একটু। 1 2 এর জন্য 2 সামথিং কোথায় কোথায় আছে? এক জায়গাতেই আছে। তাহলে 1 2 এর জন্য 2 সামথিং এই দুটো মিলে গেল, তাহলে 1 2 থাকা যায়, আছে। অর্থাৎ 1 2 এর জন্য সংক্রমণ। চলো নেক্সট আসো। 2 2 এর জন্য 2 সামথিং, 2 2 এর জন্য 2 সামথিং নেই, তাহলেও সংক্রমণ। আচ্ছা, 1 1 এর জন্য 1 সামথিং, এই দেখো এখানে আছে, এখানে আছে। তাহলে এই দুটোকে চেক করব। প্রথমে এই দুটো দেখে নিই। 1 1 এর জন্য 1 3 যদি হয় তাহলে 1 3 থাকা যায়, আছে। এই দুটোকে চেক করো। 1 1 এর জন্য 1 2 আছে, এই দুটো ম্যাচ করে গেল, তাহলে 1 2 থাকা যায়, আছে। তার মানে কি হয়ে গেল? 1 1 এর জন্য সংক্রমণ। 4 4 4 4 এর জন্য 4 সামথিং কোথায় আছে? কোথাও নেই,
তার মানে সংক্রমণ। 1,3 জন্য 3, সামথিং কোথায় আছে? এই দেখো পাশে আছে, এই দুটো আছে। তাহলে পরপর দুটো চেক করি। 1,3 জন্য 3, সামথিং, তাহলে এই দুটো ম্যাচ করে গেল। 1,3 থাকা যায়, আছে। 1,3 জন্য 3,2, 3 মিলে গেল। 1,2 থাকা যায়, 1,2 কোথায় কোথায়? এই যে আছে। তার মানে 1,3 জন্য কি হয়ে গেল? সংক্রমণ। চলো আর দুটো চেক করি। 3,3 জন্য 3, সামথিং কোথায় আছে? তার পাশেই আছে, আর কোথাও নেই। তাহলে 3,3 জন্য 3,2 আছে, পাশে দেখতে পাচ্ছি। এই দুটো ম্যাচ করে গেল। 3,2 থাকা যায়, আছে। অর্থাৎ 3,3 জন্য হয়ে গেল কি? সংক্রমণ। লাস্ট 3,2 জন্য 2, সামথিং কোথায় আছে? এই যে এক জায়গাতেই আছে। 3,2 জন্য 2, সামথিং, এই তো আছে তো। তাহলে পাশাপাশি লেখো একটু। 3,2 জন্য 2, সামথিং, 2 মিলে গেল। 3,2 থাকা যায়, 3,2 আছে। তার মানে দেখো প্রত্যেকটা পদের জন্য আমি সংক্রমণ পেলাম। তার মানে আর হয়ে গেল কি? সংক্রমণ। তাহলে আর হচ্ছে সসম আর সংক্রমণ, কিন্তু প্রতিসম নয়। কোথায় আছে? সসম ও সংক্রমণ, কিন্তু প্রতিসম নয়। দেখো অপশন বি ম্যাচ করে গেল। অপশন বি ম্যাচ করে গেল। প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখবে। এটাই ছিল আমাদের এমসিকিউ পার্ট। আশা করছি কোনো অসুবিধা হয়নি তোমাদের। খুব মনোযোগ দিয়ে এমসিকিউ পার্টটাকে ক্লিয়ার করবে। যে অঙ্কটা বুঝতে পারছো না আমাকে জানাবে, ঠিক? তাহলে আজকে এতটাই থাকলো। নেক্সট পার্টে আমি আরও কিছু অঙ্ক নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।